আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দুটো ঘটনা ঘটেছে। একটি দিল্লি বিমানবন্দরে, আরেকটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অথবা দুবাইয়ের কোনো শপিং মলে। এই দুটো ঘটনার সঙ্গে দুজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন বর্তমান গুরুত্বপূর্ণ আর একজন সাবেক গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন, তার উপদেষ্টা। উপদেষ্টা মিনস তিনি যে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত মিডিয়া সেল আছে, প্রচার আছে, প্রোপাগান্ডা আছে, এনিথিং রিলেটেড টু ইনফরমেশন মিনিস্ট্রি, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন ডক্টর জাহিদুর রহমান। তো সেই জাহিদুর রহমান সাহেবকে দিল্লি বিমানবন্দরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছে এবং অবস্থাটা এমন হয়েছে, কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। কিন্তু যেটা পত্রপত্রিকায় এসছে যে প্রতিমন্ত্রীর মর্যাদার সম্পন্ন ডক্টর জাহেদ, উনি হলেন একেবারে জনাব তারেক রহমান সাহেবের ছায়া, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। মানে তাকে কোনো কিছু অপমান করা মানে প্রধানমন্ত্রীকে অপমান করা, তাকে অপমান করা মানে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অপমান করা। এবং তার মর্যাদা ইনফরমেশন মিনিস্টার জনাব জহির আছেন তার ঊর্ধ্বে। এই কারণ হলো জনাব জহিরুদ্দিন স্বপন তাকে পরামর্শ দেওয়া, তাকে চেক অ্যান্ড ব্যালেন্স করা, তার কাজ তদারকি করা থেকে শুরু করে সমস্ত কাজগুলি সাধারণত অতীতে আমরা দেখে এসেছি যারা প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রূপে থাকেন, মন্ত্রী পদমর্যাদায়, তাদেরই ক্ষমতা বেশি মন্ত্রীদের তুলনায়। ফলে যে সকল মন্ত্রণালয়ে উপদেষ্টা আছেন, আপনি ধরে নিতে পারেন যে সে সকল মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী নিজে সরাসরি তদারক করেন তার উপদেষ্টার মাধ্যমে। তো সেই অর্থে ডক্টর জাহিদুর রহমান কোনো যেন তেন ব্যক্তিত্ব নন। হি ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ হোল গভর্নমেন্ট, অ্যাজ এ হোল ইন পার্সন জনাব তারেক রহমান। তো তাকে দিল্লি বিমানবন্দরে যে ঘটনাগুলো ঘটানো হলো, বা তিনি যে বিরূপ পরিস্থিতিতে পড়লেন, তিনি সেখান থেকে যেভাবে ফিরে আসলেন, বা তাকে ফেরত পাঠানো হলো, তার পাসপোর্ট ফেরত দেওয়া হলো, অথবা তিনি পাসপোর্ট ফেরত নিয়ে এলেন, হোয়াট এভার মেবি, এটি বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। এই বিষয় নিয়ে আলোচনা করবো। এটি হলো প্রথম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি স্বয়ং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদকে জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক আলোচিত আইজি, যাকে মানে গ্রিক যে ম্যাথোলজি, সেই গ্রিক ম্যাথোলজির মহাপুরুষ হিসেবে পুলিশের যারা কর্মকর্তা, তার জমানাতে তিনি যখন আইজি ছিলেন তাকে ওইরকমই মনে করা হতো, যে তিনি গ্রিক দেবতার মতো পুলিশকে বাঁচিয়েছেন, পুলিশকে রক্ষা করেছেন। এবং বাংলাদেশ পুলিশ বলতে আসলে বেনজির, এরকম একটা ভাবমূর্তি তিনি তৈরি করেছিলেন। তিনি জঙ্গি নাটক করেন, অথবা তিনি জঙ্গি দমনে পৃথিবীর সেরা পুলিশ কর্মকর্তা। তিনি এরকম একটা ভাবমূর্তি তৈরি করেছিলেন, তিনিই শেখ হাসিনা, তিনিই আওয়ামী লীগ, তার উপরে কোনো মন্ত্রী নেই, তার উপর কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তার উপর কোনো জেনারেল নেই। এমনকি সেনাপ্রধান জেনারেল আজিজ এবং ডক্টর বেনজির যখন পাশাপাশি দাঁড়াতেন, মনে হতো ডক্টর বেনজির ইজ এ বস। সবাই ধরে নিয়েছিলেন যে তিনি রিটায়ার্ড করার পরে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হবেন, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, অথবা ইলেকশন করবেন। কিন্তু বিধিবাম যে কোনো কারণে হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর থেকে বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলেছিলেন, অথবা কালের কণ্ঠসহ বিভিন্ন জায়গাতে তার বিরুদ্ধে যে সকল নিউজ এসছে, সে সকল নিউজের প্রেক্ষিতে তিনি ধরে নিয়েছিলেন যে এখন বেনজিরকে সাহায্য করা বা তাকে ওন করা সরকারের জন্য ভালো হবে না। তো সেই মানুষটি দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, যেটি সালাউদ্দিন সাহেব জানিয়েছিলেন। এবং গ্রেপ্তার হয়েছেন, এখানে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেছে। যেহেতু পার্লামেন্টে একজন মন্ত্রী বলেছেন, ইট মিনস দেয়ার ইজ এ লিগাল বাইন্ডিংস। মন্ত্রীর বক্তব্যটা হলো, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে অভিযোগ বা মামলা দায়ের করেছে, সেই মামলার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের যে আপনার অথরিটি রয়েছে,
তারা কোর্টকে বলতে পারে যে এর পাসপোর্ট সিজ করা হোক, একে বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হোক, এবং কোর্ট সেই কাজটি করে। তারা যে কোনো ফাইল তলব করতে পারে, তারা পুলিশকে, বাংলাদেশ পুলিশকে বলতে পারে যে এর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে রেড অ্যালার্ট জারি করো। তো বেনজির সাহেবের বিরুদ্ধে কোর্ট কাছারিতে অসংখ্য নিয়ম করা হয়েছে, অসংখ্য যাকে বলা এম্বার্গো দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশের মাধ্যমে একটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটা হলো যে বাংলাদেশ পুলিশের অনুরোধে, কার্য দক্ষতায় এবং দুর্নীতি দমন কমিশনের কারণে দুবাই পুলিশ এবং দুবাই সরকার এবং দুবাই কর্তৃপক্ষ সম্মিলিতভাবে পলিটিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং জুডিশিয়ারির যে এখতিয়ার আছে সব কিছু প্রয়োগ করে বেনজিরকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে, এবং সরকার আশাবাদী খুব দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে। এটা মোটামুটি 4-5 ঘন্টা এই নিউজটি বাংলাদেশের যে সামাজিক মাধ্যম সেখানে নিদারুণভাবে প্রকাশিত হচ্ছিল। কিন্তু 4-5 ঘন্টা পরে যেটা জানা গেল যে আসলে তিনি গ্রেপ্তার হননি, তাকে গ্রেপ্তার করা হয়নি, কেউ বলল তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে বলার চেষ্টা করলো যে তিনি মার্কিন স্যাংশনের অধীন থাকার কারণে ইউরোপ তার জন্য আসলে নিরাপদ ছিল না, তিনি পর্তুগালের পাসপোর্টধারী। তো কাজেই তিনি ইচ্ছে করে দুবাইতে এসে, তার দুবাইয়ের যেহেতু রেসিডেন্ট পারমিট আছে, সেই রেসিডেন্ট পারমিট অনুযায়ী তিনি দুবাইতে বসবাস করার জন্য এসেছেন, এবং সেই বিষয়ে পরামর্শ করার জন্য, কথা বলার জন্য তিনি ইমিগ্রেশন অফিসে গিয়েছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি কেউ বলেছেন যে তিনি ভালো করে জানেন যে ইন্টারপোলের রেড অ্যালার্ট কি কি ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের অধীন, কাজেই দুবাই সরকারের যে লিগ্যাল বাইন্ডিংসগুলো রয়েছে সেই লিগ্যাল বাইন্ডিংসের মধ্যে তিনি ঢুকতে চাচ্ছেন। তো সেটা ঢোকার জন্যে তিনি সেখানে ইচ্ছে করেই এমন কিছু করেছেন যার ফলে সেখানে তিনি আইনগত সুবিধা পান, লড়াই করতে পারেন এবং সময় ক্ষেপণ করতে পারেন এবং দুবাইতে বসবাস করতে পারেন। এই গেল ডক্টর বেনজিরের অবস্থা। এখন আমি আবার জাহিদ সম্পর্কে ফিরে আসি। তার আগে বলে নেই যে ডক্টর জাহিদ এবং বেনজির দুজনের সঙ্গে আমার একটা চলনশীল পরিচয় ছিল। জাহিদ বয়সে আমার অনেক ছোট, কিন্তু তারপর আমি তার সঙ্গে আপনি আপনি করে কথা বলতাম। এর কারণ হলো তিনি সেই ব্যক্তিত্ব ধারণ করতেন। আমি সাধারণত দেখা গেল যে ইন জেনারেল যারা পলিটিক্স করে এরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সে বয়সে কোনো কারণে একটু ছোট হলেই তুমি তুমি করে বলার চেষ্টা করেন। তারপরেও সব ক্ষেত্রে এটা পলিটিশিয়ানরা পারেন না। জাহিদ এরকম একজন মানুষ, সে আসলে সবার কাছে এত ফ্রি না, এত অ্যাভেলেবল হয় না। তার সঙ্গে 4-5টা টক শো করেছি এই এতটুক পর্যন্ত, কিন্তু ইন পার্সন তার সঙ্গে কখনো আমার টেলিফোনে কথা হয়নি। আবার টক শো এর আগে আমাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়নি। দুটো আলাপ আলোচনা শুধুমাত্র একবার হলো। প্রথম যেদিন আমরা 21শে টেলিভিশন টক শো করলাম, তা আমাকে নিয়ে জিজ্ঞেস করলেন যে রনি ভাই, এক কথায় বলেন তো এই সরকার কতদিন টিকবে, বা এই সরকার আদৌ টিকবে কিনা। আমি ওকে বললাম যে এই সরকার মানে ইউনূস সরকার টিকবে না, তাকে চলে যেতে হবে, তবে যত দ্রুত তাদের বিদায় হবে দেশের কম ক্ষয়ক্ষতি হবে এবং ইউনূস অ্যান্ড গংয়ের কম ক্ষয়ক্ষতি হবে। এটা শুয়ে সে খুব কগনিজেন্সে নিল। দ্বিতীয় যে আলোচনা, একদিন সে ইন পার্সন মানে টকশোর বাইরে যে আলোচনা, সে একদিন বললো যে আসলে অনেক আপনি বলেন তো বিএনপি ক্ষমতায় আসবে কিনা, আসলে কতদিন থাকতে পারবে।